হ্যালো বন্ধু, সকলকে স্বাগতম জানাই প্রিজ্ঞান স্টাডি ইউটিউব চ্যানেলে। আজকের প্রথম প্রশ্ন, ম্যাগনেসিয়াম নিম্নলিখিতের মধ্যে কোনটির উপাদান ধাতু? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ক্লোরোফিল অণু হচ্ছে ম্যাগনেসিয়ামের উপাদান ধাতু। কারণ ক্লোরোফিল গঠনের জন্য ম্যাগনেসিয়াম অপরিহার্য। ম্যাগনেসিয়াম ছাড়া উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় সূর্যরশ্মি গ্রহণ করতে পারে না। ঠিক আছে, পরের প্রশ্ন, শব্দের পরিমাপের একক কী? শব্দের পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। হার্জ কি? হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। আর অ্যাম্প্লিফায়ার কি? অ্যাম্প্লিফায়ার হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস যা হচ্ছে ভোল্টেজ বা কারেন্টকে বৃদ্ধি করে থাকে। এটি সাধারণত কোথায় হয়ে থাকে? এটি সাধারণত হচ্ছে অডিও, রেডিও ও ইলেকট্রনিক্স সিগন্যাল প্রসেসিংয়ে ব্যবহার করা হয়। সিগন্যাল প্রসেসিংয়ে এটা ব্যবহার করা হচ্ছে অডিও, রেডিও, ইলেকট্রনিক্স, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে সিগন্যাল প্রসেসিংয়ে এটি ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা জানলাম শব্দের পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। পরের প্রশ্ন, রেফ্রিজারেটরে সাধারণত কোন শীতল পদার্থ ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ফ্রিওন ব্যবহার করা হয়। ঠিক আছে, রেফ্রিজারেটরে কোন শীতল পদার্থ ব্যবহার করা হয়? ফ্রিওন ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ভারতের কোন শহরকে মহলের শহর বা সিটি অফ প্যালেস বলা হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, কলকাতাকে সিটি অফ প্যালেস বা মহলের শহর বলা হয়। কলকাতার আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে সিটি অফ জয় বা আনন্দের শহর বলা হয়। সিটি অফ জয় বা আনন্দের শহরও বলা হয়। ঠিক আছে, গোয়ালিয়র কী নামে পরিচিত? গোয়ালিয়র হচ্ছে দুর্গের শহর নামে পরিচিত। দুর্গের শহর নামে পরিচিত হচ্ছে গোয়ালিয়র। উদয়পুর কী নামে পরিচিত? উদয়পুর হচ্ছে হ্রদের শহর নামে পরিচিত। হ্রদের শহর নামে পরিচিত। জয়পুর হচ্ছে পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয়। ঠিক আছে, তো তোমরা এখান থেকে বুঝতে পারছো যে রেলওয়ের এটা কোশ্চেন এসেছে 2018, এটা গ্রুপ ডির প্রশ্ন। তো তোমরা বিভিন্ন রাজ্যের যেগুলো শহর আছে সেগুলো তোমরা নোট ডাউন করবা। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। আর্ক ওয়েল্ডিংয়ে আর্গন ব্যবহার করা হয় কেন? রাইট অ্যান্সার হচ্ছে এখানে ধাতুর সাথে কম বিক্রিয়াশীলতার জন্য। এখানে কি হচ্ছে? ধাতুর সাথে কম বিক্রিয়াশীল হয় আর্গন। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, আর্গন আর্ক ওয়েল্ডিংয়ে ব্যবহার করা হয় কারণ হচ্ছে এটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এটি হচ্ছে কি? নিষ্ক্রিয় গ্যাস এবং ধাতুর সাথে কম প্রতিক্রিয়াশীল হয়। যেগুলো নিষ্ক্রিয় গ্যাস হয় তারা হচ্ছে ধাতুর সাথে কম প্রতিক্রিয়াশীল হয়। আর্গন গ্যাস ব্যবহার করলে ধাতুর সাথে বিক্রিয়া কমে যায়। ঠিক আছে, তাহলে নিষ্ক্রিয় গ্যাস কি? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যেটা সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাকে নিষ্ক্রিয় গ্যাস বলে। কয়টি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে? মোট 6টি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। 6টি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। আর নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থান করে? 18তম শ্রেণীতে অবস্থান করে। তো তোমরা এটা মনে রাখবা যে নিষ্ক্রিয় গ্যাসগুলি পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে অবস্থান করে। এবার একটা প্রশ্ন হতে পারে যে নিষ্ক্রিয় গ্যাস কী আবিষ্কার করেছিল? সে নিষ্ক্রিয় গ্যাসগুলি আবিষ্কার করেছিলেন উইলিয়াম রামজে। কী আবিষ্কার করেছিলেন? উইলিয়াম রামজে নিষ্ক্রিয় গ্যাসগুলি আবিষ্কার করেছিলেন। কত সালে? 1903 সালে নিষ্ক্রিয় গ্যাসগুলি আবিষ্কার করেন। ঠিক আছে, কয়টি নিষ্ক্রিয় গ্যাস বললাম? 6টি নিষ্ক্রিয় গ্যাস বললাম। সেগুলি কী কী? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। 6টি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। বাতাসে সবথেকে বেশি পরিমাণে কোন নিষ্ক্রিয় গ্যাসটি পাওয়া যায়? এটাও প্রশ্ন হতে পারে। বাতাসে সবথেকে নিষ্ক্রিয় গ্যাস বেশি পরিমাণে পাওয়া যায় সেটি হচ্ছে আর্গন। আর্গন হচ্ছে বাতাসে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। কত পরিমাণে পাওয়া যায়? 0.93%। এটাও পার্সেন্টটা মনে রাখবা। 0.93% আর্গন পাওয়া যায় বাতাসে সবথেকে বেশি পরিমাণে। নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সবথেকে বেশি পাওয়া যাচ্ছে আর্গন। ঠিক আছে, আর যদি একটা প্রশ্ন হয় নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সবথেকে হালকা গ্যাস কোনটি? সেটি হচ্ছে হিলিয়াম। হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সবথেকে হালকা গ্যাস। ঠিক আছে, তো বাকি পয়েন্টগুলো নোট করবা। পরের প্রশ্ন, উদ্ভিদ টিস্যু কালচারের কাজ কে শুরু করেছিলেন? উদ্ভিদ টিস্যু কালচারের কাজ কে শুরু করেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, গটলিব হ্যাভারল্যান্ড। দেখতে পাচ্ছ এখানে এই ছবিটা দেখতে পাচ্ছ, গটলিব হ্যাভারল্যান্ডের ছবি পিকচার। ইনি 1902 সালে হচ্ছে উদ্ভিদ টিস্যু কালচার মানে শুরু করেছিলেন। উদ্ভিদ টিস্যু কালচার কি? যেখানে হচ্ছে কি হচ্ছে উদ্ভিদের যে কোনো একটা অংশ নিয়ে, মানে শিকড়, কাণ্ড, পাতা বা কোষ থেকে জৈব রসায়ন ব্যবহারের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি করা হয়। এখানে দেখতে পাচ্ছ একটা পাতাকে নেওয়া হয়েছে, সেখানে হচ্ছে কি হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কী করছে, সেখান থেকে আলাদা উদ্ভিদের জন্ম দেওয়া হচ্ছে। হ্যাঁ, নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই কালচারকে শুরু করেছিলেন গটলিব হ্যাভারল্যান্ড।
নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি বামন গ্রহ? প্রথমে আমরা বামন গ্রহগুলি দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি বামন গ্রহের ছবিগুলো দেখতে পাচ্ছি। এখানে কি আছে? প্লুটো আছে প্রথমে, তারপরে এরিস আছে, তারপরে হামিয়া আছে, তারপরে ম্যাকম্যাক, তারপরে হচ্ছে সেরেস। 5টি বামন গ্রহ রয়েছে। সেগুলি কী কী? প্লুটো, এরিস, হামিয়া, ম্যাকম্যাক, সেরিস। প্লুটো, এরিস, ম্যাকম্যাক, হামিয়া, ম্যাকম্যাক, সেরিস। ঠিক আছে। তো এখানে অপশান আমরা কী দেখতে পাচ্ছি? কোনটা হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে এরিস রয়েছে, তাহলে এরিস হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে। আর নেপচুন কি? নেপচুন তো একটা গ্রহ, এটা সবাই জানে। টাইটান কি? টাইটান হচ্ছে উপগ্রহ। শনির সবথেকে বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান। শনির সবথেকে বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান। এটি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। তাহলে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ হলে তাহলে সবথেকে বড় উপগ্রহ কার রয়েছে? বৃহস্পতি রয়েছে। বৃহস্পতির সবথেকে বড় উপগ্রহ রয়েছে, তার নাম হচ্ছে গ্যানিমিড। কী নাম? বৃহস্পতির সবথেকে বড় উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমিড। এটি হচ্ছে সৌরজগতের সবথেকে বড় উপগ্রহ। গ্যানিমিড হচ্ছে সবথেকে বড় উপগ্রহ। ঠিক আছে। এবার আরেকটা প্রশ্ন হয় যে গ্রহগুলির মধ্যে সবথেকে কার বেশি উপগ্রহ রয়েছে? গ্রহগুলির মধ্যে কার বেশি উপগ্রহ রয়েছে? বৃহস্পতির সবথেকে বেশি উপগ্রহ রয়েছে। তোমাদের সন্দেহ হতে পারে যে বৃহস্পতি হবে না শনি হবে, কিন্তু এখন বর্তমানে যে যতগুলো উপগ্রহ তৈরি হয়েছে মানে আবিষ্কার করেছে তার মধ্যে এখন বৃহস্পতির সবথেকে বেশি দাঁড়াচ্ছে। আগে হচ্ছে শনি ছিল, এখন বর্তমানে এটা দাঁড়াচ্ছে বৃহস্পতির সবথেকে উপগ্রহ সংখ্যা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা হচ্ছে 95টি বর্তমানে। ঠিক আছে। তো তোমরা দেখে নিতে পারো। শনির হচ্ছে সবথেকে শনির কতগুলো উপগ্রহ রয়েছে? শনির উপগ্রহ রয়েছে 83টি, 83টি রয়েছে 83টি, আর বৃহস্পতি রয়েছে 95টি। তো সবথেকে বর্তমানে 95টি উপগ্রহ রয়েছে বৃহস্পতির সবথেকে বেশি। ঠিক আছে। তাহলে অপশানে যদি না থাকে বৃহস্পতি তাহলে শনি অপশানে রাইট ক্লিক করবা। ঠিক আছে। পরের প্রশ্ন যাই। নিম্নলিখিতের মধ্যে কোনটি অপরিচিত শক্তির উৎস নয়? কোনটি অপরিচালিত শক্তির উৎস নয়? তাহলে অপরিচালিত শক্তি বা প্রচলিত শক্তি কী জিনিস? অপরিচালিত শক্তি হচ্ছে যেটাকে আমরা পুনর্বিকিরণ করতে পারবো, মানে আমরা পুনরায় যেটাকে আমরা ব্যবহার করতে পারবো, প্রকৃতিতে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো, সেগুলি হচ্ছে অপরিচালিত শক্তির উদাহরণ। আর প্রচলিত শক্তি কি? যেগুলো আমরা পরিবেশ থেকে পাচ্ছি কিন্তু সেটাকে একবার ব্যবহার করতে পারবো আর পুনরায় ব্যবহার করতে পারবো না, সেটা হচ্ছে কি? পরিচালন শক্তি। একটা অপরিচালন শক্তি আর একটা হচ্ছে পরিচালন শক্তি। অপরিচালন শক্তির উদাহরণ কী কী? অপরিচালন শক্তির উদাহরণ হচ্ছে সৌরশক্তি হয়ে গেলো, জল শক্তি হয়ে গেলো, তারপর হচ্ছে জৈব জ্বালানি হয়ে গেলো, বায়ু শক্তি হয়ে গেলো। এগুলো হচ্ছে কি আমাদের অপরিচালিত শক্তির উদাহরণ। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আর প্রচলিত শক্তির উদাহরণ কি? প্রচলিত শক্তির উদাহরণ হচ্ছে কয়লা হয়ে গেলো, পেট্রোল হয়ে গেলো, প্রাকৃতিক গ্যাস হয়ে গেলো, পারমাণবিক শক্তি হয়ে গেলো। এগুলো হচ্ছে প্রচলিত শক্তির উদাহরণ। এখানে বলেছে অপ্রচলিত শক্তির উৎস নয়, অপরিচালিত শক্তির উৎস নয়, তার মানে কি? এগুলো হচ্ছে প্রচলিত শক্তি। কোনটি হবে? সেটি হচ্ছে রাইট অ্যান্সার। সেটি কী হবে? সেটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস হচ্ছে আমরা পুনর্বিকিরণ করতে পারি না। ঠিক আছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে প্রাকৃতিক গ্যাস। পরের প্রশ্ন, রক্তের শ্বেত কণার প্রধান উদ্দেশ্য কী? রক্তের শ্বেত কণার প্রধান উদ্দেশ্য কী? তো রক্তে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা। এটি হচ্ছে বিভিন্ন রোগ জীবাণু এবং ক্ষতিকর পদার্থের বিরুদ্ধে লড়াই করে দেহকে সংক্রমণ থেকে রক্ষা করে থাকে। আর লোহিত রক্তকণিকার কাজ কি? এটি হচ্ছে দেহের বিভিন্ন কোষে অক্সিজেনটাকে পরিবহন করে এবং শরীর থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ করে। ঠিক আছে। তো এখানে অপশান আমরা কী দেখতে পাচ্ছি? শ্বেত রক্তকণিকার কাজ কোনটা হয়ে যাচ্ছে? অপশান বি, দেহকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করাই কাজ হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। আর অক্সিজেন বহন করার কাজ কি? লোহিত রক্তকণিকার কাজ। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি। পরের প্রশ্ন, সাইড্রোসিস রোগটি নিঃশ্বাসের মাধ্যমে কোনটি গ্রহণ করলে হয়? সাইড্রোসিস রোগটি নিঃশ্বাসের মাধ্যমে কোনটি গ্রহণ করলে হয়? রাইট অ্যান্সার হবে অপশান বি, লোহার ধুলো যদি আমাদের নিঃশ্বাসের মাধ্যমে প্রবেশ করে তাহলে আমাদের সাইড্রোসিস রোগ হয়। সাইড্রোসিস রোগ প্রধানত কোথায় কোন ব্যক্তি হতে? যারা হচ্ছে লৌহ ইন্ডাস্ট্রিতে কাজ করছে, মানে কারখানায় কাজ করছে, সেখানে হচ্ছে লোহর গুঁড়োগুলো বায়ুর মাধ্যমে আমাদের নিঃশ্বাসে প্রবেশ করে, আর যার ফলে এই সাইড্রোসিস রোগটি হয়ে থাকে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে লোহার ধুলো। পরের প্রশ্ন,
নিম্নলিখিতের মধ্যে কোনটি অ্যানেস্থেটিক্স বা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, নাইট্রাস অক্সাইড হচ্ছে চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। এটা বিভিন্ন দন্ত চিকিৎসায় মানে দাঁতের চিকিৎসায় বা বিভিন্ন সার্জারিতে নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয়, যাতে চেতনাহীন করা যায় ব্যক্তিটিকে। ঠিক আছে, পরে প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বকালে মোগল দরবারে আগত প্রথম ইংরেজ কে ছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ক্যাপ্টেন উইলিয়াম হকিংস জাহাঙ্গীর দরবারে আগত প্রথম ইংরেজ ব্যক্তি। কত খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন? 1615 সালে তিনি এসেছিলেন। জাহাঙ্গীর দরবারে আরেকজন ব্যক্তি এসেছিলেন, তার নাম হচ্ছে টমাস রো। কে এসেছিলেন? টমাস রো। তো এই দুইটা নাম মনে রাখবা, টমাস রো আর হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস এসেছিলেন। টমাস রো কত সালে এসেছিলেন? তিনি এসেছিলেন 1615 সালে সরি এটা ভুলে গেল, এটা 1608 সালে এসেছিলেন ক্যাপ্টেন উইলিয়াম হকিংস, আর টমাস রো এসেছিলেন 1615 সালে। ঠিক আছে, জাহাঙ্গীর রাজত্বকাল কতদিন ছিল? 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত জাহাঙ্গীর রাজত্বকাল ছিল। তার মাঝে এসেছিলেন উইলিয়াম হকিংস প্রথম ইংরেজ 1608 খ্রিস্টাব্দে, আর টমাস রো এসেছিলেন 1615 সালে। ঠিক আছে, জাহাঙ্গীর থেকে আরেকটা পয়েন্ট হয়, সেটা হচ্ছে জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? তার নাম হচ্ছে অর্জুন দেব। অর্জুন দেবকে হত্যা করেছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন, কেরালার সমুদ্র সৈকতের বালিতে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায়? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, থোরিয়াম সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। কেরালার সমুদ্র সৈকতের বালিতে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায়? থোরিয়াম। থোরিয়ামের সংকেত কি? থোরিয়ামের সংকেত হচ্ছে টিএইচ, আর এর হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? 90। ঠিক আছে, সমুদ্র সৈকতের বালিতে যে থোরিয়াম পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কোন বালিতে পাওয়া যাচ্ছে? এটা প্রশ্ন হয়। এটা হচ্ছে মনাজাইট বালি থেকে পাওয়া যায়। মনাজাইট বালি থেকে পাওয়া যায় থোরিয়াম। মনাজাইট বালি থেকে পাওয়া যাচ্ছে থোরিয়াম। ঠিক আছে, এবার কিছু আমরা রেডিয়াম সম্পর্কে জেনে নিই কিছু পয়েন্ট। রেডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 88। ঠিক আছে, এটা হচ্ছে একটা অত্যন্ত রেডিও অ্যাক্টিভ ধাতু। ঠিক আছে, এখান থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়। আর রেডিয়াম কি আবিষ্কার করেন? রেডিয়াম আবিষ্কার করেছেন পিয়ের কিউরি আর ম্যারি কিউরি। পিয়ের কিউরি ছিলেন হচ্ছে ম্যারি কিউরির হাজব্যান্ড। হ্যাঁ, তার দুজনে মিলে কী করেছিলেন? রেডিয়াম আবিষ্কার করেছিলেন। তার জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1911 সালে। রেডিয়াম আবিষ্কার করার জন্য কী পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, ম্যারি কিউরি দুইবার নোবেল পুরস্কার পেয়েছিলেন। একবার হচ্ছে 1903 সালে, এটা মনে রাখবা। ম্যারি কিউরি কতবার নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1903 সালে একবার, আর একবার হচ্ছে 1911 সালে। 1911 সালে হচ্ছে রেডিয়াম আবিষ্কারের জন্য, আর হচ্ছে 1903 সালে হচ্ছে তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য তিনি হচ্ছে 1903 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর রেডিয়াম হচ্ছে তোমার রসায়ন ক্যাটাগরিতে পড়ছে, আর কি বলে তেজস্ক্রিয়তা তোমার হচ্ছে পদার্থ ক্যাটাগরিতে পড়ছে। তো দুটা ক্যাটাগরিতে পেয়েছিলেন। হ্যাঁ, দুটা ক্যাটাগরিতে পেয়েছিলেন। তো এটা প্রশ্ন যে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যায় দুই ক্যাটাগরিতে হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই ব্যক্তির নাম কি? সেই মহিলাটির নাম কি? তার নাম হচ্ছে ম্যারি কিউরি। ঠিক আছে, পরে প্রশ্ন, সূর্যাস্তের পরেও পৃথিবী পৃষ্ঠের নিকটবর্তী বায়ু কী কারণে উত্তপ্ত হয়ে থাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্থলজ বিকিরণ বা টেরেস্টেরিয়াল রেডিয়েশনের জন্য হচ্ছে কি হচ্ছে নিকটবর্তী বায়ু উত্তপ্ত হয়ে থাকে। মানে সূর্যাস্তের পরে হচ্ছে পৃথিবীর নিকটবর্তী যেটা বায়ু আছে সেই কারণে হচ্ছে কি হচ্ছে উত্তপ্ত হচ্ছে। পৃথিবী উত্তপ্ত হওয়ার পরেও নিজে একটি বিকিরণকারী পিণ্ড পরিণত হচ্ছে। মানে পৃথিবী উত্তপ্ত হলো, পৃথিবী পৃষ্ঠটা, এবার সূর্যাস্ত হচ্ছে, এবার কী করছে? পৃথিবী তার কী হচ্ছে, যেটা যে গরম হয়েছে মানে স্তরটা, সেটা কী হচ্ছে আস্তে আস্তে উপর দিকে বায়ুটাকে মানে গরম বায়ুটাকে উপর দিকে ছাড়ছে। এটি দীর্ঘ তরঙ্গের আকারে বায়ুমণ্ডল শক্তি বিকিরণ করে থাকে। এই শক্তি নিচ থেকে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। এই প্রক্রিয়াটি স্থলজ বিকিরণ বলা হয়। স্থলজ বিকিরণ বলা হচ্ছে। মানে সূর্যরশ্মি চলে গেল, তারপর কী হচ্ছে মানে যে মাটিটা যে গরম হয়েছে সেটা কী হচ্ছে আস্তে আস্তে কী করছে বিকিরণ হচ্ছে পার্শ্ববর্তী যেটা বায়ু আছে তাকে কী করছে উত্তপ্ত করছে।
তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে স্থূলজ বিকিরণের কারণে নিকটবর্তী বায়ু উত্তপ্ত হয়ে থাকে। পরের প্রশ্ন, আয়োডেক্স বা একটি ব্যথা উপশম বামের মধ্যে কিসের গন্ধ আসে? আয়োডেক্স বা একটি ব্যথা উপশম বামের মধ্যে কিসের গন্ধ আসে? সেটি হচ্ছে রাইট অ্যান্সার কী হবে? অপশন এ, মিথাইল স্যালিসিলেট। মিথাইল স্যালিসিলেট, হ্যাঁ, এর গন্ধ আসে আয়োডেক্স বাম, দেখতে পাচ্ছ। তো কিসের গন্ধ আসতে পারে? এইখানে আসতে পারে মিথাইল স্যালিসিলেটের গন্ধ আসতে পারে। এবার মনে রাখবা যে মিথাইল স্যালিসিলেটের গন্ধ এসে থাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত মধ্যে কোনটিকে সাদা হাতির দেশ বলা হয়? নিম্নলিখিত মধ্যে কোনটিকে সাদা হাতির দেশ বলা হয়? সাদা হাতির দেশ কাকে বলা হয় তোমরা সকলে জানো, সেটি বলা হয় থাইল্যান্ডকে। থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে আফ্রিকাকে কী বলা হয়? আফ্রিকা হচ্ছে কালো মহাদেশ বলা হয়। আফ্রিকাকে কী নামে পরিচিত? কালো মহাদেশ নামে পরিচিত। তারপরে কিউবা কী নামে পরিচিত? কিউবা হচ্ছে চিনির দ্বীপ নামে পরিচিত। তুরস্ক কী নামে পরিচিত? তুরস্ক হচ্ছে সেতুর দেশ নামে পরিচিত। তাহলে বিভিন্ন দেশগুলির উপনামগুলি কী কী আছে সেগুলো তোমরা নোট ডাউন করবা। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। মানে খান আব্দুল গফর খান থেকে কয়েকটা পয়েন্ট জেনে রাখবা, যে তিনি লাল কুর্তা আন্দোলন শুরু করেছিলেন, ঠিক আছে। খান আব্দুল গফর খান প্রথম অভারতীয় ছিলেন যিনি হচ্ছেন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1987 সালে হচ্ছে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রথম অভারতীয় হিসেবে। দুইজন অভারতীয় ছিলেন যারা হচ্ছেন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তারা কে? একটা হচ্ছে খান আব্দুল গফর খান, আরেকজন হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা হচ্ছে আফ্রিকার লোক ছিলেন, 1990 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা 1990 সালে, আর হচ্ছে খান আব্দুল গফর খান হচ্ছে 1987 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। পরের প্রশ্ন যাই। যখন আয়ের সাথে সাথে একটি পণ্যের চাহিদা বৃদ্ধি পায় তখন সেই পণ্যটিকে কী বলা হয়? মানে আয়ের বৃদ্ধির সাথে সাথে পণ্যের চাহিদাটাও বৃদ্ধি পাবে, সেটাকে আমরা কোন ক্যাটাগরিতে রাখতে পারি? সুপিরিয়র গুড, গিফেন গুড, ইনফেরিয়র গুড, নর্মাল গুড। নর্মাল গুড, এটা নর্মাল, NORMAL, নর্মাল গুড, ঠিক আছে। তাহলে কোন ক্যাটাগরিতে রাখতে পারি? প্রথমে এগুলো সম্পর্কে আমরা জেনে নিই কিছু তথ্য। এটা হচ্ছে ইকোনমিক্সের কোশ্চেন। তো উচ্চতর পণ্য বা সুপিরিয়র গুড কাকে বলা হচ্ছে? মানুষের আয়ের সাথে সাথে সরাসরি অনুপাতে বৃদ্ধি পাবে। মানুষের আয়ের সাথে সাথে সরাসরি এর চাহিদাটা হচ্ছে সরাসরি অনুপাতে বৃদ্ধি পাবে। মানুষের আয় যত বৃদ্ধি পাবে এর চাহিদা সেই অনুপাতে বৃদ্ধি পাবে। অর্থাৎ মানুষের আয় বাড়লে এই ধরনের পণ্যের বেশি করে কিনে থাকে, মানুষ হচ্ছে এই ধরনের পণ্য বেশি করে কিনে থাকে। যেমন আমরা বলতে পারি বিলাসবহুল গাড়ি বলতে পারি, আইফোন বলতে পারি, এগুলো হচ্ছে সুপিরিয়র গুডের ক্যাটাগরিতে পড়ছে। মানুষের আয় বাড়লে এগুলোর চাহিদা বাড়বে, ঠিক আছে। তার গিফেন গুড কাকে বলছে? গিফেন গুড বলছে কোনো পণ্যের দাম বাড়লে তার চাহিদা কমে না বরং বাড়ে, মানে দাম বাড়ছে পণ্যটার, সেই গুডসটার দাম বাড়ছে কিন্তু ওর চাহিদা কমছে না বরং বাড়ছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চাল, আটা, চিনি, এগুলোকে বলতে পারি। এদের দাম বাড়লে আমরা কী করব? আমাদের তো কিনতেই হবে, ঠিক আছে। আর ইনফেরিয়র গুড কাকে বলছে? ইনফেরিয়র গুড বলছে যখন ভোক্তা হয়, আয় বৃদ্ধি পায় তখন তার চাহিদা কমে যায়, মানুষের আয়টা বাড়ছে, সেই পণ্যটার চাহিদাটা কমে যাচ্ছে, ঠিক আছে। উদাহরণ হিসেবে আমরা কী বলতে পারি ইনফেরিয়র গুডের? যেমন হচ্ছে লোকাল বাস, মানুষের আয় বাড়লে কী করবে? মানুষ লোকাল বাসে কেন চলাচল করবে? লোকাল বাস, লোকাল ট্রেন কেন চলাচল করবে? নিজস্ব গাড়ি থাকবে, নিজস্ব গাড়িতে চলাচল করবে তারা। তাহলে এগুলো কোন ক্যাটাগরি হয়েছে? ইনফেরিয়র গুড হয়ে যাচ্ছে। আর নর্মাল গুড কোনগুলো হচ্ছে? নর্মাল গুড হচ্ছে যেগুলো আমরা প্রতিনিয়ত আমরা ব্যবহার করতে থাকি, যেমন চাল, ডাল, গম, কাপড়। তো এখানে এখানে প্রশ্ন কী বলেছে? যখন আয়ের সাথে সাথে একটি পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে, মানে মানুষের আয় বাড়ছে তার চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তো সেটা হচ্ছে সুপিরিয়র গুড ক্যাটাগরিতে আসে। সুপিরিয়র গুড ক্যাটাগরিতে আসছে বা উচ্চতর পণ্যতে আসে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে উচ্চতর পণ্য বা সুপিরিয়র গুড। মূল্যহ্রাস কিসের মূল্যের ক্ষতি? অপশান আছে চূড়ান্ত পণ্য, অপশান বি যন্ত্রপাতি, অপশান সি মূলধন স্টক, অপশান ডি মজুদের স্টক। এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি যন্ত্রপাতি। যন্ত্রপাতি যতদিন আমরা পুরাতন হবে একটা যন্ত্র, সেটার কি চাহিদা আস্তে আস্তে কমতে থাকবে, তার মূল্যের ক্ষতি হতে থাকবে, তার মূল্যের সেইটার চাহিদা কমবে, তাহলে কী হবে? তার মূল্যের ক্ষতি হবে। তাহলে যন্ত্রপাতি মূল্য হ্রাস পেলে তার মূল্যের ক্ষতি হবে।
মূল্যহ্রাস হচ্ছে যন্ত্রপাতি মূল্যের ক্ষতি, মূল্যহ্রাস হচ্ছে যন্ত্রপাতি মূল্যের ক্ষতি। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, যখন আমরা কোনো বস্তু দেখি তখন রেটিনায় গঠিত প্রতিচ্ছবি কেমন হয়? অপশন এ বাস্তব এবং উল্টো, অপশন বি বাস্তব এবং সোজা, অপশন সি কাল্পনিক এবং সোজা, অপশন ডি কাল্পনিক এবং উল্টো। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ বাস্তব ও উল্টো গঠিত হবে রেটিনার মধ্যে। তারপর আমাদের মস্তিষ্কে সেটাকে অনুভূতি সৃষ্টি করবে, তারপর আমরা সেই বস্তুটাকে আমরা সোজা দেখতে পারবো। তাহলে এখানে রেটিনায় কীভাবে প্রতিচ্ছবিটা তৈরি হচ্ছে? বাস্তব গঠিত হচ্ছে এবং উল্টো গঠিত হচ্ছে। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। 71 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভিন্ন খুঁজুন? নিম্নলিখিতের মধ্যে ভিন্ন খুঁজুন মানে কোনটা ভিন্ন আছে? লিনাক্স, উইন্ডোজ 98, C++, উইন্ডোজ 7। তো এখানে রাইট অ্যান্সার কী হবে? লিনাক্স, উইন্ডোজের যেগুলো প্রোগ্রাম আছে এগুলো কিসের উপর পড়ছে? অপারেটিং সিস্টেমের মধ্যে, অপারেটিং সিস্টেম ক্যাটাগরিতে পড়ছে, অপারেটিং সিস্টেম ক্যাটাগরিতে পড়ছে। কিন্তু C++ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে, তাই C++ হচ্ছে আলাদা। ঠিক আছে, পরের প্রশ্ন, যখন কোনো পদার্থের তাপমাত্রার পরিবর্তন হয় তখন সরবরাহকৃত তাপশক্তি কোন রূপে সঞ্চিত থাকে? যখন কোনো পদার্থের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে মানে পদার্থকে তাপ দিচ্ছি আমরা, তখন কী হবে? তখন তার সরবরাহকৃত তাপ, তার মধ্যে যে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে সেটা কী রূপে সঞ্চিত হয়? কোনো পদার্থের মধ্যে আমরা তাপ দিলাম, একটা পদার্থ ধরলাম এখানে, তার মধ্যে কী শক্তি সঞ্চিত হবে? তার মধ্যে যেগুলো অণু রয়েছে, কণা রয়েছে, তাহলে কী হবে? তার মধ্যে সঞ্চালন সৃষ্টি হবে। সঞ্চালন মানে হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় মানে সঞ্চালিত হবে। ঠিক আছে, কণাগুলি উত্তপ্ত হওয়ার কারণে সঞ্চালিত হচ্ছে, মানে এটা গতিশক্তি রূপান্তর হচ্ছে। কী হবে রাইট অ্যান্সার? গতিশক্তি। পদার্থের মধ্যে তাপ দিলে তার মধ্যে সঞ্চিত শক্তিটা কী হচ্ছে? গতিশক্তি রূপান্তর হচ্ছে, মানে কণাগুলি গতিশক্তি পাচ্ছে। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। একই মৌলিক পদার্থের পরমাণুদের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা থাকলে তাকে কী বলে? একটা পরমাণু কী দিয়ে গঠিত? যে তিনটি উপাদান দ্বারা গঠিত, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। পরমাণু কী দিয়ে গঠিত? প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দ্বারা গঠিত। ঠিক আছে, মানে অবস্থান করি এর মধ্যে। ঠিক আছে, এখানে আমরা প্রশ্নের জন্য কার্বন পরমাণুকে ধরলাম যে C612। এই C6 মানে হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, আর 12 মানে হচ্ছে ভর সংখ্যা। পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলছে? পারমাণবিক ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা। এখানে রয়েছে প্রোটন সংখ্যা 6টা, কি প্রোটন সংখ্যা। আর এই ভর সংখ্যার মধ্যে কী রয়েছে? ভর সংখ্যা কী দিয়ে গঠিত? প্রোটন প্লাস নিউট্রন নিয়ে গঠিত, প্রোটন প্লাস নিউট্রন দ্বারা গঠিত। তাহলে এখানে বুঝতে পারছি যে এই ভর সংখ্যার মধ্যে 6টা আমাদের প্রোটন রয়েছে আর 6টা আমাদের নিউট্রন রয়েছে, যেহেতু 6টা এখানে প্রোটন রয়েছে। ঠিক আছে, তো 6টা প্রোটন এখানে আমি দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে এখানে 6টা প্রোটন রয়েছে আর 6টা নিউট্রন রয়েছে। ঠিক আছে, তো কার্বন মৌলটিকে তিন ভাগে ভাগ করা হয়, C612, C613, C614। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ভর সংখ্যা আলাদা দেখতে পাচ্ছি, ভর সংখ্যা আলাদা কিন্তু হচ্ছে পরমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা একই। তাহলে যাদের ভর সংখ্যা আলাদা হবে কিন্তু প্রোটন সংখ্যা একই থাকবে তাকে বলা হয় আইসোটপ। টপ থেকে মনে রাখবা, থেকে মনে রাখবা প্রোটন সংখ্যা একই আছে কিন্তু ভর সংখ্যা আলাদা রয়েছে, সেই থেকে মনে রাখবা যে এটা হচ্ছে আইসোটপ হবে। আইসোটন কি? আইসোটন হচ্ছে যার নিউট্রন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা, তাকে বলে আইসোটন। থেকে মনে রাখবা নিউট্রন সংখ্যা একই আছে। আর আইসোবার কি? আইসোবার হচ্ছে ভর সংখ্যা একই কিন্তু বাকিগুলো পারমাণবিক ক্রমাঙ্ক এবং নিউট্রন সংখ্যা আলাদা, তাকে বলে আইসোবার। তাহলে টপ থেকে মনে রাখবা যে আইসোটপ, প্রোটন সংখ্যা একই আছে। টন থেকে মনে রাখবা নিউট্রন সংখ্যা একই আছে। আইসোবার থেকে মনে রাখবা যে ভর সংখ্যা একই আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা রাখি। পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতীয় সেনাবাহিনী কামান বা আর্টিলারি স্কুল কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দেওলালিতে অবস্থিত। ভারতীয় সেনাবাহিনীর কামান বা আর্টিলারি স্কুল কোথায় অবস্থিত? সেটি হচ্ছে দেওলালি। দেওলালি কোথায় অবস্থিত? দেওলালি হচ্ছে নাসিক, মহারাষ্ট্রে অবস্থিত। দেওলালি নাসিকের মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, এই যে দেওলালি হচ্ছে কী বলে কামান একটা ক্যাম্প দেখতে পাচ্ছি ছবিটার মধ্যে।
পরে প্রশ্ন, লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কাকে সম্বোধন করেন, কাকে পদত্যাগপত্র দেয় লোকসভার স্পিকার? তিনি দিয়ে থাকেন হচ্ছেন লোকসভার ডেপুটি স্পিকারকে। রাইট অ্যান্সার হবে লোকসভার ডেপুটি স্পিকার। এখানে আমরা বাকি পদত্যাগ কাকে দেওয়া হয় সেগুলো আমরা একটু দেখে নিই। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদত্যাগ একে অপরের কাছে জমা দেয়। রাষ্ট্রপতি হচ্ছে উপরাষ্ট্রপতিকে দেয় আর উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে দেয় পদত্যাগ করতে হলে। প্রধানমন্ত্রী, রাজ্যপাল এবং বিচারপতিরা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ দেয়। প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও বিচারপতিরা কাকে দেয়? রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দেয়। মুখ্যমন্ত্রী কাকে দেয়? রাজ্যপালকে পদত্যাগপত্র দেয়। সাংসদ বা ও বিধায়ক তাদের নিজ নিজ স্পিকারের কাছে দেয়। সাংসদ মানে হচ্ছে এমপি, তার নিজ নিজ স্পিকারকে দিয়ে থাকে। মেম্বার অফ পার্লামেন্টের যারা মেম্বার থাকছে তারা হচ্ছে স্পিকারের কাছে পদত্যাগ দেয়। ৭ নম্বর কোশ্চেন, প্রকৃতিতে জলের সবচেয়ে বিশুদ্ধ রূপ কী? প্রকৃতির জলের সবচেয়ে বিশুদ্ধ রূপ হচ্ছে বৃষ্টির জল। রাইট অ্যান্সার হয়ে যাবে বৃষ্টির জল হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ রূপ হচ্ছে প্রকৃতির। পরের প্রশ্ন, কোন বইটিকে সমাজবাদের বাইবেল বলা হয়? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দাস ক্যাপিটালকে সমাজবাদের বাইবেল বলা হয়। এটি কে লিখেছিলেন? এটি লিখেছিলেন হচ্ছেন কার্ল মার্কস লিখেছেন দাস ক্যাপিটাল। এই বইটিকে বলা হয় সমাজবাদের বাইবেল, যে কার্ল মার্কস ছবিটা দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, সাম্প্রতিক কোন দেশে তার প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ করেছে? সাম্প্রতিক কোন দেশ তার প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ করেছে? রাইট অ্যান্সার হবে অপশন এ, উত্তর কোরিয়া করেছে। কত সালে করেছে? 2017 সালে। হাইড্রোজেন বোমা কি? হাইড্রোজেন বোমা হচ্ছে নিউক্লিয় সংযোজন। একটা হয় নিউক্লিয় সংযোজন আর একটা হচ্ছে নিউক্লিয় বিয়োজন। নিউক্লিয় সংযোজন আর একটা হচ্ছে বিয়োজন। তো সংযোজন আর বিয়োজন কি? এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে কী করবে? হিলিয়াম গঠন করবে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করবে, ঠিক আছে। আর বিয়োজন কী হবে? একটা নিউক্লিয়াস ভেঙে দুই বা তার বেশি হচ্ছে কী হচ্ছে নিউক্লিয়াস রূপান্তর করবে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করবে। তো নিউক্লিয়াস সংযোজনের মধ্যে কোন কোন জিনিসগুলি আসছে? নিউক্লিয়াস সংযোজনে আসছে হাইড্রোজেন বোমা বিস্ফোরণটা হচ্ছে নিউক্লিয়াস সংযোজন। তারপর হচ্ছে সৌরশক্তি হচ্ছে নিউক্লিয়াস সংযোজনের দ্বারা হয়ে থাকে, ঠিক আছে। তো সংযোজনের মধ্যে কী পড়ছে? সৌরশক্তিটা পড়ছে আর হচ্ছে হাইড্রোজেন বোমা পড়ছে। আর বিয়োজনে কী পড়ছে? পারমাণবিক বোমা পড়তেছে। পারমাণবিক বোমা হচ্ছে নিউক্লিয়াস ভেঙে শক্তি উৎপন্ন করবে, ঠিক আছে। একটা নিউক্লিয়াস ভেঙে অনেকগুলো নিউক্লিয়াসে রূপান্তর হবে, ঠিক আছে। তো এটা কী করছিল রিসেন্টলি? কে করছে? উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা বিস্ফোরণ করেছে 2017 সালে, রিসেন্ট। মোট 6টা দেশ এখনও পর্যন্ত হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, মানে পরীক্ষণ করেছেন। সেই দেশগুলি হচ্ছে যুক্তরাষ্ট্র ফার্স্ট, তারপরে করেছে সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া, 3 নম্বর হচ্ছে যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডম যেটা ইংল্যান্ড হচ্ছে, তারপরে হচ্ছে ফ্রান্স, তারপরে করেছে চীন, তারপরে করেছে উত্তর কোরিয়া দুবার করেছে, একবার 16তে আর একবার হচ্ছে 2017তে, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো মনে রাখবা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি আলোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আলোক সংশ্লেষণ মানে কি? মানে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করছে। এই প্রক্রিয়াটা কে করে থাকে? উদ্ভিদ করে থাকে। তাহলে এটা কিসে হয়ে থাকে? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে হয়ে থাকে। রাইট অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্টের মধ্যে অবস্থান করছে ক্লোরোফিল হচ্ছে একটা সবুজ রঞ্জক মানে সবুজ উপাদান, যেখান থেকে কী করছে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করছে, রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করছে, ঠিক আছে। তো সবুজ রঞ্জকটা কোথায় অবস্থান করছে? পাতার মধ্যে অবস্থান করছে, ঠিক আছে। তো বোঝা গেল ক্লোরোপ্লাস্ট কি। ক্লোরোফিল হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়। ক্লোরোফিল কি? একটা ক্লোরোফিল এ আর একটা ক্লোরোফিল বি, ক্লোরোফিল কী করে? এটা হচ্ছে প্রধান রঞ্জক, যে কী করে সূর্যালোকের উপস্থিতিতে নীল ও নীল প্লাস লাল আলো, সূর্যের হচ্ছে নীল ও লাল আলো গ্রহণ করে শোষণ করে। আর বি ক্যাটাগরি যেটা আছে বি ক্যাটাগরি ক্লোরোফিল, এটা হচ্ছে সহায়ক রঞ্জক, এটা হচ্ছে নীল ও কমলা রং শোষণ করে, কী করে?
নীল ও কমলা রং শোষণ করে। তাহলে ক্লোরোফিল হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্লোরোফিল এ, একটা হচ্ছে ক্লোরোফিল বি। এটা হচ্ছে প্রধান রঞ্জক, যা হচ্ছে সূর্যালোকের নীল ও লাল আলো শোষণ করে। আর ক্লোরোফিল বি হচ্ছে কী করছে, এটা হচ্ছে সহায়ক রঞ্জক, যা হচ্ছে নীল ও কমলা রং শোষণ করে। ঠিক আছে। সেন্ট্রোজোম কি, সেন্ট্রোজোম হচ্ছে কি, সেন্ট্রোজোম হচ্ছে এটা হচ্ছে কোষ বিভাজনে কাজ করে। উদ্ভিদ বা প্রাণী কোষ যাই হোক, সে কী করে, সেন্ট্রোজোম হচ্ছে কোষ বিভাজনে কাজ করে। টোনোপ্লাস্ট কি, টোনোপ্লাস্ট হচ্ছে এটা হচ্ছে উদ্ভিদের মধ্যে অবস্থান করে। এটা হচ্ছে কি হচ্ছে উদ্ভিদের মধ্যে যে কী বলে রসালো পদার্থটি অবস্থান করছে, রসালো পদার্থ যেগুলো থাকছে তাকে তাকে ঘিরে যে আবরণটা আছে সেটিকে বলা হচ্ছে টোনোপ্লাস্ট। টোনোপ্লাস্ট উদ্ভিদের মধ্যে অবস্থান করছে। ঠিক আছে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, যেটা হচ্ছে আলোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল কোন ভাইসরয়ের সময়কালে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লর্ড হার্ডিংস টু এর আমলে। এই সময় হচ্ছে দিল্লির দরবার বসে, সেটি সালটি হচ্ছে 12ই ডিসেম্বর 1911 সালে হচ্ছে দিল্লির দরবার বসানো হয়। এটি দিল্লির দরবার বসিয়েছিলেন হচ্ছেন ব্রিটিশ সম্রাট জর্জ পঞ্চম। জর্জ পঞ্চম হচ্ছে ব্রিটিশ রাজা হচ্ছে জর্জ পঞ্চম দিল্লি দরবার বসেছিলেন। সেখানে তিনি হচ্ছেন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। ঠিক আছে। আর অফিসিয়ালিভাবে রাজধানী স্থানান্তরিত হয় 1912 সালে। 1911 সালে হচ্ছে, আর 1912 সালে অফিসিয়ালিভাবে রাজধানী স্থানান্তরিত হচ্ছে। এরপর হচ্ছে 1931 সালে পুরাতন দিল্লি থেকে নিউ দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। পুরাতন দিল্লি থেকে আবার ওটা পুরাতন দিল্লি হচ্ছে, এবার নিউ দিল্লি রাজধানী স্থানান্তরিত হচ্ছে, মানে আনুষ্ঠানিকভাবে নিউ দিল্লি হচ্ছে রাজধানী হচ্ছে ভারতের 1931 সালে। সালটা মনে রাখা। 1911 সালে কী হলো, দিল্লি থেকে কলকাতার রাজধানী স্থানান্তর হলো। 1912 সালে কী হলো, অফিসিয়ালিভাবে রাজধানী গঠিত হলো। এবার পুরাতন দিল্লি থেকে নিউ দিল্লিতে রাজধানী গঠিত হচ্ছে 1931 সালে। ঠিক আছে। এখানে রাইট অ্যান্সার হচ্ছে লর্ড হার্ডিংস টু। সূর্যের সবচেয়ে উপরের স্তরটিকে কী বলা হয়? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, করোনা কি হচ্ছে সূর্যের উপরের স্তর বলা হয়। ঠিক আছে। তাহলে এবার সূর্যের স্তরগুলি আমরা সম্পর্কে জানি। সূর্যের প্রধান তিনটি স্তর রয়েছে, তিনভাবে বিভক্ত। একটা হচ্ছে আভ্যন্তরীণ স্তর, আরেকটি হচ্ছে দৃশ্যমান স্তর বা ভিজিবল লেয়ার, 3 নম্বর হচ্ছে বহিস্তর বা আউটার লেয়ার। ঠিক আছে। তো আভ্যন্তরীণ স্তরের মধ্যে রয়েছে এই যে আভ্যন্তরীণ স্তর দেখতে পাচ্ছি আমরা এখানে, এই আভ্যন্তরীণ স্তর। এই আভ্যন্তরীণ স্তরের মধ্যে ভিতরে রয়েছে কেন্দ্র, কোর, তারপর হচ্ছে তেজস্ক্রিয় অঞ্চল বা রেডিও অ্যাক্টিভ জোন, তারপরে হচ্ছে প্রবাহ অঞ্চল বা কনভেক্টিভ জোন। তোমরা ইংলিশ নামটা মনে রাখবার বেশি চেষ্টা করো। ঠিক আছে। প্রথমে রয়েছে কোর, ভিতরের অংশটি কোর, তারপর রেডিও অ্যাক্টিভ জোন, তারপর হচ্ছে কনভেক্টিভ জোন। ঠিক আছে। তারপর দৃশ্যমান স্তর, 2 নম্বর হচ্ছে দৃশ্যমান স্তর বা ভিজিবল লেয়ার, যেটাকে বলছে এই যে ভিজিবল লেয়ার। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে এই যে এটা হচ্ছে ভিজিবল লেয়ার। এটাকে বলা হচ্ছে ফটোস্ফিয়ার। এর একটি স্তর রয়েছে ফটোস্ফিয়ার। তারপরে বহিস্তরে রয়েছে দুটি স্তর, সেটা হচ্ছে একটা হচ্ছে বর্ণমণ্ডল বা ক্রোমোস্ফিয়ার, তারপরে হচ্ছে করোনা রয়েছে সৌরমুকুট বাংলায় বলছে, আর করোনা। ইংলিশ নামটাকে মনে রাখার চেষ্টা করো। প্রথমে রয়েছে তোমার কোর, তারপর ভিতরের অংশটি কি রয়েছে কোর, তারপর রেডিও অ্যাক্টিভ জোন, তারপরে কনভেক্টিভ জোন, তারপর রয়েছে ফটোস্ফিয়ার, তারপর রয়েছে ক্রোমোস্ফিয়ার, তারপর রয়েছে করোনা। বাইরের স্তরটিকে বলছে করোনা। ঠিক আছে। এই যে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, করোনা। উদ্ভিদের জাইলেমের কাজ কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জল পরিবহন করা। তো উদ্ভিদের জাইলেম ফ্লোয়েমের কাজ কি সেগুলো আমরা দেখে নিই। জাইলেমের কাজ হচ্ছে মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে তা গাছের শাখা পোশাকা ও পাতায় পৌঁছে দেয়। এটি একমুখী পরিবহন ব্যবস্থা। এটা হচ্ছে একমুখী পরিবহন ব্যবস্থা, মানে হচ্ছে নিচ থেকে উপরে, অর্থাৎ মূল থেকে হচ্ছে পাতা পর্যন্ত হচ্ছে জল পৌঁছে দেওয়ার কাজটাই করে থাকে। গাছের কাঠামোগত দৃঢ়তা প্রদান করে থাকে। ঠিক আছে। আর ফ্লোয়েমের কাজ কি, পাতায় তৈরি খাদ্য বা গ্লুকোজ গাছের বিভিন্ন অংশে পরিবহন করা, গাছের বিভিন্ন অংশের মধ্যে পরিবহন করা। পাতা যেটা খাদ্য তৈরি হচ্ছে গাছের মধ্যে উপরে নিচে যেখানেই হোক সেটাকে পৌঁছে দেওয়ার কাজ করছে। এটি হচ্ছে দ্বিমুখী পরিবহন ব্যবস্থা, কারণ হচ্ছে খাদ্য প্রয়োজন অনুযায়ী উপরে ও নিচে যেতে পারে। খাদ্যের প্রয়োজন অনুযায়ী কী করতে পারে, উপরে ও নিচে যেতে পারে। এটা গাছের বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। সংক্ষেপে আমরা বলতে পারি
জাইলেম হচ্ছে জল পরিবহন করে, আর ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে। জাইলেম কী করে? জল পরিবহন করে, জ থেকে জল আর ফ থেকে খাদ্য। এবার মনে রাখবা। তো জাইলেম, উদ্ভিদের জাইলেমের কাজ কি? জল পরিবহন করা, ঠিক আছে। আর ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। এটা হচ্ছে একমুখী প্রক্রিয়া জাইলেমটা, আর ফ্লোয়েমটা হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া। 83 নম্বর কোশ্চেন, রিং অফ ফায়ার সাধারণত কোথায় পাওয়া যায়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, প্রশান্ত মহাসাগর। কারণ হচ্ছে এখানে বেশি মাত্রায় আগ্নেয়পাত হয়, তারপর হচ্ছে ভূমিকম্প হয়ে থাকে, তাই এই অঞ্চলটিকে বলা হয় রিং অফ ফায়ার। গ্রানাইট শিলা রূপান্তরিত হয় কি গঠিত হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, নাইস গঠিত হয়। গ্রানাইট হচ্ছে কি? আগ্নেয় শিলা, এটি রূপান্তরিত হয় নাইস গঠিত হচ্ছে। নাইসের খনিজ উপাদানগুলো কী কী? তারপরে ফেলস্পেয়ার আর মাইকা। ফেলস্পেয়ার ও মাইকা এটি সাধারণত নির্মাণ কাজে ব্যবহৃত হয়। তারপরে স্মৃতিস্তম্ভ তৈরিতে ব্যবহার করা হয়, পাথর কাটা শিল্প ব্যবহার করা হয়, ঠিক আছে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কনিষ্কের রাজ চিকিৎসক ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, চরক ছিলেন। কনিষ্কের রাজদরবারে যেসব বিশিষ্ট ব্যক্তি ছিলেন তাদের সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। কনিষ্কের রাজদরবারে যারা ছিলেন, চরক, তারপরে হচ্ছে অশ্বঘোষ, নাগার্জুন, মাতৃচেটা এবং বাসুমিত্র, ঠিক আছে। চরক ছিলেন কনিষ্কের রাজ চিকিৎসক ও আয়ুর্বেদিক স্বাস্থ্যের অন্যতম প্রবক্তা ছিলেন, ঠিক আছে। অশ্বঘোষ হচ্ছে বিখ্যাত বৌদ্ধ দার্শনিক, কবি ও নাট্যকার, যিনি হচ্ছেন বৌদ্ধচরিত রচনা করেন। কী রচনা করেছেন? বৌদ্ধচরিত রচনা করেছেন অশ্বঘোষ। নাগার্জুন ছিলেন প্রসিদ্ধ বৌদ্ধ দার্শনিক ও মহাযান মতবাদের প্রচারক ছিলেন, ঠিক আছে। মাতৃচেটা কে ছিলেন? মহাযান বৌদ্ধ ধর্মের একজন বিশিষ্ট পণ্ডিত ছিলেন। তো এগুলোর নামগুলো মনে রাখবা, যে এই রাজদরবারে কী কী অবস্থান করেছে এদের নামগুলো সিকোয়েন্স ওয়াইজ মনে রাখতে হবে, ঠিক আছে। বাসুমিত্র হচ্ছে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের প্রধান ছিলেন। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের প্রধান সভাপতি বা সংজ্ঞাধ্যক্ষ ছিলেন, যিনি হচ্ছেন বৌদ্ধ ধর্ম বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ঠিক আছে। নাগার্জুন থেকে কিছু কয়েকটা পয়েন্ট মনে রাখবা। নাগার্জুন কোন্ডা হচ্ছে একটা প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে কী করছিলেন? যেখানে হচ্ছে নাগার্জুন বসবাস করেছিলেন এবং শিক্ষাও দিয়েছিলেন সেই স্থানে, ঠিক আছে। তো নাগার্জুন কোন্ডা কোথায় অবস্থিত? এটা প্রশ্ন হয়ে থাকে। নাগার্জুন কোন্ডা হচ্ছে অবস্থিত অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়। কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় অবস্থিত। জেলা শুদ্ধ মনে রাখবা, গুন্টুর জেলায় অবস্থিত নাগার্জুন কোন্ডা। কোন নদীর পাশে অবস্থিত? এটা হচ্ছে কৃষ্ণা নদীর পাশে অবস্থিত। কোন জেলায় অবস্থিত? কৃষ্ণা নদীর পাশে অবস্থিত, ঠিক আছে। আর নাগার্জুন হচ্ছেন মাধ্যমিক দর্শনের প্রতিষ্ঠা করেন। নাগার্জুন কী করেছিলেন? মাধ্যমিক দর্শনের প্রতিষ্ঠা করেছিলেন। নাগার্জুনকে দ্বিতীয় বুদ্ধ বলা হয়, ঠিক আছে। আর এগুলো জানা হয়ে গেল। পতঞ্জলি কে ছিলেন? পতঞ্জলি হচ্ছেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত ঋষি ছিলেন। পতঞ্জলি ছিলেন একজন বিখ্যাত ঋষি, যিনি হচ্ছেন যোগ দর্শন প্রতিষ্ঠা করেন পতঞ্জলি। পরে প্রশ্নে যাই। গঙ্গা ও সিন্ধু নদীর ব্যবস্থার মধ্যে জল বিভাজন এলাকা কোনটি? হরিদ্বার, নামচাবারবা, তারপরে আলাকনন্দা, আম্বালা। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, আম্বালা। আম্বালা হচ্ছে হরিয়ানার একটি জেলা, যেটি হচ্ছে কি হচ্ছে গঙ্গা এবং সিন্ধুর মধ্যে জল বিভাজন এলাকা হিসাবে অবস্থান করছে, ঠিক আছে। আর গঙ্গা ও সিন্ধু নদীর মাঝে অবস্থান করছে আরাবল্লী পর্বত, এই এলাকায় হরিয়ানা জেলায় অবস্থান করছে। হরিয়ানার একটি জেলা আম্বালা, এটি হচ্ছে জল বিভাজন এলাকা। অপশান হিসাবে আম্বালা রাইট অ্যান্সার হবে। সত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য শৈলী? সত্রিয়া হচ্ছে আসাম রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। আসাম রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কোন সংবাদপত্র সম্পাদন করেছিলেন? রাইট অ্যান্সার হবে অপশান এ, ইন্ডিয়ান অপিনিয়ন হচ্ছে দক্ষিণ আফ্রিকায় সংবাদপত্র সম্পাদন করেছিলেন। ভারতের প্রথম পোস্ট অফিস এটিএম কোথায় খোলা হয়েছে? কোথায় খোলা হয়েছে? চেন্নাইতে খোলা হয়েছে। কত সালে খোলা হয়েছে? 2014 সালে। 2014 সালে প্রথম পোস্ট অফিস এটিএম খোলা হয়েছে। 90 নম্বর কোশ্চেন, লাভের নবপ্রবর্তন তথ্য কে প্রস্তাব করেছিলেন? লাভের নবপ্রবর্তন তথ্যের প্রস্তাব করেছিলেন, রাইট অ্যান্সার হবে জোসেফ সুম্পিটার হচ্ছে লাভ কেমন করে অর্জন করা যায়, হ্যাঁ, কোনো একটা পণ্যের মধ্যে লাভ কী করে অর্জন করতে হয় তার নবপ্রবর্তন তথ্য দিয়েছিলেন জোসেফ
শুম্পিটার। জোসেফ শুম্পিটার প্রস্তাব করেছিলেন এই তথ্য অনুযায়ী উদ্যোক্তা নতুন উদ্ভাবন, যেমন হচ্ছে নতুন পণ্য উৎপাদন পদ্ধতি বা বাজার প্রবর্তনের মাধ্যমে স্বল্প সময়ের জন্য অতিরিক্ত লাভ ভোগ করতে পারে। মানে স্বল্প সময়ের মধ্যে একটা নতুন পণ্য উৎপাদন করবে যেখান থেকে সে অতিরিক্ত লাভ অর্জন করতে পারবে, এবং প্রতিযোগিতায় যখন এই উদ্ভাবন গ্রহণ করবে তখন এর লাভ কমে যাবে। তো এই তথ্যকে দিয়েছিলেন জোসেফ শুম্পিটার। মহেঞ্জোদারোতে সবচেয়ে বড় বিল্ডিংটি কোনটি? সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে গ্রেট বাথ, গ্রেট গ্রানারি, তারপরে অ্যাসেম্বলি হল, আয়তকার ভবন। তো এখানে রাইট অ্যান্সার যাবে গ্রেট গ্রানারি। গ্রেট গ্রানারি, গ্রানারি মানে হচ্ছে যেখানে হচ্ছে বিভিন্ন শস্য রাখা হতো, জমা রাখা হতো, এটাকে বলা হচ্ছে গ্রেট গ্রানারি, সবচেয়ে বড় বিল্ডিং। গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? রাইট অ্যান্সার যাবে অপশান সি, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। দুধে প্রধান কোন প্রোটিনটি পাওয়া যায়? দুধে প্রধান কোন প্রোটিনটি পাওয়া যায়? রাইট অ্যান্সার যাবে অপশান ডি, কেসিন পাওয়া যায়। ওয়েলস রোগ কোন অঙ্গটি বেশি ক্ষতিগ্রস্ত হয়? ওয়েলস রোগে কোন অঙ্গটি বেশি ক্ষতিগ্রস্ত হয়? রাইট অ্যান্সার যাবে অপশান ডি, কিডনি। রাইট অ্যান্সার যাবে কিডনি। মানে দুইটি অংশ, লিভার ও কিডনি। অপশান থাকলে দুটো থাকলে তুমি কিডনিকে প্রেফার করবা, কিডনিকে বেশি এফেক্টেড করে, আর লিভারকেও করে, দুইটা অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এটি হচ্ছে লেপ্টোস্পাইরোসিস নামক ব্যাকটেরিয়া সংক্রমণে এটি গুরুতর রূপ নেয়। সাধারণত এটি দূষিত জল এবং সংক্রমিত প্রাণীর মূত্রের সংস্পর্শে এলে এটি ছড়ায়। ঠিক আছে, লেপ্টোস্পাইরোসিস নামক ব্যাকটেরিয়া সংক্রমণে এটি গুরুতর রূপ নিচ্ছে, আর এটা হচ্ছে দূষিত জল এবং সংক্রমিত প্রাণীর মূত্রের সংস্পর্শে এলে এই রোগটি হয়। এই রোগটি কোথায় হয়? লিভারও হয়ে থাকে, কিডনিও হয়ে থাকে। তো দুটো অপশান থাকলে কিডনিকে প্রেফার করবা। ভারতের সবচেয়ে বড় উপদ্বীপীয় নদী কোনটি? সবচেয়ে বড় উপদ্বীপীয় নদী হচ্ছে উপদ্বীপ অঞ্চলে, যেটা উপদ্বীপ বলতে নিচের এলাকা যেটা আছে ভারতের, এটা হচ্ছে উপদ্বীপ অঞ্চল। উপদ্বীপীয় নদী সবচেয়ে বড় নদী হচ্ছে গোদাবরী। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, গোদাবরী। আর যদি উপদ্বীপী না অংশ মানে উপদ্বীপীয় কথাটি না থাকতো তাহলে অ্যান্সার হয়ে যেত সবচেয়ে বড় নদী গঙ্গা হয়ে যেত। ঠিক আছে, যেহেতু উপদ্বীপী বলেছে তাই অ্যান্সার হবে গোদাবরী। চুনাপাথরে কোন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়? চুনাপাথর কোন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার হবে অপশান সি, সিমেন্ট শিল্পে ব্যবহার করা হচ্ছে। শরীরের কোন কোষের ব্যাধি বর্ণাঢ্যতার জন্য দায়ী? মানে ব্যাধি বর্ণাঢ্য কি? কালার ব্লাইন্ডনেস, মানে একটা পার্টিকুলার কালারকে আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে এটা কিসে হয়ে থাকে? শরীরে কোন কোষে হয়ে থাকে? এটি হচ্ছে কোন কোষে হয়ে থাকে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কোন কোষ। সূর্যের ফটোগ্রাফি করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার যাবে অপশান ডি, স্পেকট্রোহেলিওগ্রাফ। তাহলে এটা কেমন কেমন রাখা, যে সূর্য ফটোগ্রাফি করার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। সূর্যের মধ্যে কী হয় আমি বললাম না, একটু আগে বললাম যে নিউক্লিয় সংযোজন হয়ে থাকে। নিউক্লিয় সংযোজন কিসের জন্য হয়, কীভাবে হয়? দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হিলিয়াম গঠন করে। তো হিলিয়াম থেকে মনে রাখবো যে সূর্যের মধ্যে থাকে হিলিয়াম থেকে মনে রাখবা স্পেকট্রোহেলিওগ্রাফ। যে হ্যাঁ দেখতে পাচ্ছ, হ্যাঁ থেকে মনে রাখবো হিলিয়াম। সূর্যের মধ্যে কী থাকে? হিলিয়াম, আর হিলিয়াম থেকে স্পেকট্রোহেলিওগ্রাফ। এভাবে মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে। নোনা জলের একটি টাটকা ডিম রাখলে কি হবে? ডুবে গিয়ে তলায় চলে যাবে। অপশান বি, ডুববে কিন্তু তলায় যাবে না। অপশান সি, ভাসবে। অপশান ডি, ফেটে যাবে। নোনা জলে টাটকা ডিম রাখলে কি হবে? অপশান সি, রাইট অ্যান্সার হয়ে যাবে ভাসবে। 100 নম্বর কোশ্চেন, ত্রিপিটক গ্রন্থটি কোন ধর্মের সাথে সম্পর্কিত? ত্রিপিটক গ্রন্থটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, তো আজকের ক্লাস এখান থেকে শেষ করলাম।